বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেল ব্ল্যাক ইনভেনশন মুভিজকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের জন্য একান্তই কাম্য। 2025-এর 16ই মার্চ 25 বছর বয়সে এসে দাঁড়িয়েছে অঙ্কুশ, কিন্তু এখনও তার কোনো ব্যাংক ব্যালেন্স তৈরি করে উঠতে পারেনি। তার একটাই জেদ যে সে একদিন মস্ত বড় মাপের একজন লেখক হয়ে উঠবে। বাড়ি কল্যাণীতে হলেও তার পছন্দ কিন্তু কলকাতা শহর। বেশ ভোর ভোর কলকাতার ঘাটগুলোতে বসে দু কলম কবিতা না লিখে ট্রাম লাইনের ধারে বসে সিগারেট না খেলে তার নাকি দিন শুরু হয় না। প্রিয় সিগারেট ব্র্যান্ড নেভিকাট। সিগারেটের নেশার উৎপত্তিস্থল তার বাড়ির বাথরুমের অ্যাস্ট্রেতে বাবার ফেলে রাখা পোড়া সিগারেট থেকে। তারপর থেকে সুখে দুঃখে কেউ যদি সঙ্গ দেয় তাহলে সে একমাত্র সিগারেট। ভরপুর কষ্টেও কিভাবে হেসে বাঁচতে লাগে সেইটা শুধুমাত্র অঙ্কুশের থেকেই জানা যায়। সময় সকাল 8টা। এই মুহূর্তে ঘাটের জলে 2 পা ডুবিয়ে শীতল অনুভূতি নিয়ে একটা সিগারেট জ্বালিয়ে অঙ্কুশ সিগারেটে 2 টান দেয়। সিগারেটটা হাতে নিয়ে সে একটি লেখা লিখতে বসে। বিগত 2 বছর হয়ে গেল আমি সাথীহারা। জানি না কোন কষ্টের পাথর আমার বুকে চাপা দেওয়া রয়েছে, জানি না আমার দ্বারা কি ভুল হচ্ছে, কিন্তু এখন আমার জীবনের শুধুমাত্র একটাই দিশা। জীবনের সমস্ত বাজে স্মৃতিগুলি ছুঁড়ে কলম এবং গল্পের ডায়েরিটা নিয়ে হয়ে উঠেছি আমি ভবঘুরে। আমি ভব ঘুরে পথের গান গায়, চোখে ভরা আকাশ মনের উড়ান চাই, পাহাড় নদী সবুজ মাঠের হাতছানি, এ পথে সাথে আমি সারা জীবন জুড়ানি। ঝরার পাতার ছোঁয়ায় গল্পের আগুনে, নদীর স্রোতে মিশে আমার মন যে ঝরে, হাওয়া বলে আসুক দূরের নতুন সুর, স্বপ্নেরা ডাকে আমায় একান্তে ভরপুর। আমি ভব ঘুরে এই পথের প্রিয়, হৃদয় আমার মুক্ত বনের পাখি যেন, মেঘের ছায়ায় পথে ধুলোয় বসি, জীবন মানে শুধু চলারই রাশি। তোমার সাথে পথ চলার নেই কোনো খোঁজ, একলা পথে চলি সুখের খোঁজে রোজ, চাঁদের আলোয় রাতের ছায়া গল্প বলে, তারা গুনে চলি আমি স্বপ্নের দলে। কখনো ক্লান্তি আসে, কখনো আসে শান্তি, পথের গানে পাই জীবনের পূর্ণতা গণিত, তোমার চোখে তারা যেন পথের আলোর দিশা। আমি ভব ঘুরে জীবন আমার পথের দিশা। আমি ভব ঘুরে এই পথের প্রিয়, হৃদয় আমার মুক্ত বনের পাখি যেন, মেঘের ছায়ায় পথের ধুলোয় বসি, জীবন মানে শুধু চলারই রাশি। Black Invention. সকলকে স্বাগতম জানাই ব্ল্যাক ইনভেনশন মুভি স্টোরি টেলিংয়ে। আজকের গল্প টিএম অরিজিনালস প্রেজেন্স মৃত্যুর সময় ঈশ্বরের নাম। ইস্ত্রি না করা ফুলহাতায় একটা জামা গায়ে গলানো, একটা ট্রাউজার প্যান্ট
মাথার চুল উস্কো খুস্কো, দাড়ি গোঁফ সেভ করার সময়টাও নেই অঙ্কুশের। পিঠে একটা ব্যাগ, ব্যাগে দুটো গল্পের প্রিয় বই, দুটো কলম এবং তার গল্প লেখার ডায়েরিটা প্রস্তুত। এই কয়েকটা জিনিস নিয়েই ভবঘুরের মতো ঘুরে বেড়ায় সারাটা দুনিয়া। কখনো দার্জিলিং মন্দারমণি, আবার কখনো সিমলা মানালি। 2 দিন হয়েছে সে তার বাড়ি ফিরেছে, কিন্তু তার বাড়িতে যেন মোটেই মন টেকে না। অঙ্কুশের বাড়িতে মন না বসার কারণ হলো সময়। পরিবারের লোক তাকে আর সময় দেয় না। সবাই মনে করে তার দ্বারা আর কিছু হবে না। পরিবারের কেউ তার লেখা গল্পগুলো পড়া তো দূরের কথা, ছুঁয়েও দেখে না। পরিবারের লোক মনে করে গল্প লিখে জীবনে কোনো উন্নতি করা যায় না। কিন্তু একজন আছে যে অঙ্কুশের লেখা গল্পগুলো মন দিয়ে শোনে, তার বন্ধু অভ্র। জানিস তো অঙ্কুশ, তোর হাতে না জাদু আছে ভাই। থাক, বেশি মাখন লাগাতে হবে না। আরে না রে, সত্যি বলছি, তুই যদি একটা ঠিকঠাক সোর্স ধরতে পারিস না, মারাত্মক চলে হয় গল্পগুলো। আর সোর্স, কলকাতায় আসলে তবে তোর সাথে দেখা হয়, না হলে আমার সাথী ভাই আমার ছায়াই। একটা কোনো বন্ধু বান্ধবও নেই যে সুন্দরভাবে গ্রুপ ওয়ার্কটা করব। হ্যাঁ ভাই, একটা টিম থাকলে না, তাহলে কিন্তু এত অসুবিধা হয় না। হ্যাঁ শোন না, জানিস তো একটা স্টোরি পাবলিশ করেছি। কবে করলি? এই তো 24 এপ্রিল। কোনো খবর কি এসছে? এখনও তো আসেনি, কিন্তু দৃঢ় বিশ্বাস এই গল্পটা দেখবি খুব ভালোভাবে ভাইরাল হবে। I swam deep into the Mariana Trench। অনেক আশা নিয়ে এবং প্রচুর রিসার্চ করে গল্পটি লিখেছিল অঙ্কুশ। তার কাছে তার নিজের লেখা প্রিয় গল্পও এটি বলাই যায়। এই সময় অভ্র বলে ওঠে, আর বল, এইবার তাহলে কী গল্প লিখছিস? ধুর আর বলিস না তো। কেন রে, কি হয়েছে? আরে রাতে ঘরে লিখতে বসতে যাব কি, পাশের বাড়ির একটা বয়স্ক লোক এমনভাবে ঠাকুরের নাম নেবে না, মানে খুবই ক্রিপি লাগে ব্রো। আর তুই জানিসই আমি রাত 1টা-2টোর দিকে লিখতে বসি। এই কথোপকথন করতে করতে অঙ্কুশ নিজের চা খাওয়ার পর্বটা শেষ করে। এরপর অঙ্কুশ বলে ওঠে, এই অভ্র, আমি বেরোই রে, বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। হ্যাঁ, তুই তাহলে বেরিয়ে যা, আবার কতটা দূর যাবি? এরপর নিজের বাড়ির দিকে রওনা দেয় অঙ্কুশ। প্রায় 1 ঘন্টা ট্রেনে কাটিয়ে কল্যাণী স্টেশনে নামে সে। স্টেশনে এসেই দেখে মুষলধারে বৃষ্টি নেমেছে। কপাল তার এতটাই খারাপ যে ছাতা নিয়েও তার বেরোনো হয়নি। অপরদিকে ঘড়িতে রাত 10:30। অঙ্কুশ ভাবতে থাকে যে এমনি দেরি হয়ে গেছে, আরও দেরি হলে পরিবারের ঝামেলার আর শেষ থাকবে না। এই সমস্ত ঝামেলা অশান্তির ভয় অঙ্কুশ রেল লাইনের ধারে সরু অল্প জঙ্গলের মাটির রাস্তাটি ধরে বাড়ির দিকে এগোতে শুরু করে। কিছু দূর এগোনোর পরেই আচমকাই পেছন দিক থেকে কেউ যেন বলে ওঠে, আমাকে একটু জলেন। আমার জল তেষ্টা পেয়েছে। কথাটা শোনার সাথে সাথেই অঙ্কুশের শরীর যেন ভারী হয়ে আসতে থাকে। আস্তে আস্তে করে পেছনে ঘাড় ঘুরিয়ে তাকায় সে, কিন্তু সে যা দেখে তার জন্য সে প্রস্তুত ছিল না। অঙ্কুশ দেখে সবেমাত্র ট্রেনে কাটা পড়া মাথাটা তার দিকে তাকিয়ে আছে, চোখ ঠিকরে বেরিয়ে আসছে, মুখ থেকে অনবরত রক্ত বেরিয়ে চলেছে। কাটা মুন্ডুটার নিচের দেহটা নিরুদ্দেশ, উপস্থিত শুধু কাটা মুন্ডুটাই। ভুতুরে গল্প লিখলেও ভূতে তার ভয় আছে বললেই চলে। অঙ্কুশ এরূপ দৃশ্য দেখার পর ভয় পেতে শুরু করে। সারা মেঘ জুড়ে বিদ্যুতের চমকানি, ক্রমাগত বৃষ্টি পড়ে চলেছে। অঙ্কুশ জড় পদার্থের মতো দাঁড়িয়ে আছে একই স্থানে। আচমকাই কাটা মুন্ডুটা
ঈশ্বরের নাম নিতে শুরু করে। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। ভয়াবহ তার আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজে জ্ঞান ফিরে আসে অঙ্কুশের। আস্তে আস্তে নিজের বাড়ির দিকে এগোতে শুরু করে সে। বাড়ির গেটটি সে খোলে। বাড়িতে ঢুকে সে দেখে পরিবারের লোক যে যার মতন খেয়ে শুয়ে পড়েছে। অঙ্কুশের বলার মতনও কেউ নেই যে সে বলবে সে ভয় পেয়েছে। জামা কাপড়টা ছেড়ে একটা সিগারেট জ্বালিয়ে ফ্রেশ হতে যায় বাথরুমে অঙ্কুশ। বাথরুম থেকে বেরিয়ে নিজের খাবার বেড়ে নিয়ে ডাইনিং টেবিলে বসে খেতে শুরু করে সে। খাওয়া শেষ করে প্লেটটা বেসিনে রেখে হাত মুখ ধুয়ে বেসিনের আয়নার দিকে তাকাতে যাবে কি আচমকাই দেখে লাইনের ধারে পড়া সে কাটা মুন্ডুটা ভেসে উঠেছে আয়নায়। আয়নার অপর প্রান্ত থেকে যেন কাটা মুন্ডুটা বলে উঠছে, আমাকে একটু জলেন। আমার জল তেষ্টা পেয়েছে। এই ধ্বনি শুনে বেসিন থেকে এক ছিটকে সরে তাড়াহুড়া করে ঘরে ঢুকে ঘরের দরজা দিয়ে দেয় অঙ্কুশ। সবসময় যেন তার কানে বেজেই চলেছে জল চাওয়ার ভয়াবহ ধ্বনিটা। আমাকে একটু জলেন। আমার জল তেষ্টা পেয়েছে। দুই চোখের পাতা এক হচ্ছে না অঙ্কুশের। সারা ঘরের আলো জ্বালিয়ে খাটের মাঝে বসে আছে সে। তার একটাই ভয়, যদি আবার তার সামনে সেই কাটা মুন্ডুটা এসে উপস্থিত হয়। কিছু সময় কাটে। ঘড়ির কাঁটা 1:45 ঘরে প্রবেশ করছে। অঙ্কুশ মনে করে 2 কলম লিখে নেওয়াটাই বেশি বেটার। বেকার বসে থেকে কোনো লাভ নেই। বিছানা থেকে নামে সে। টেবিলে গিয়ে বসে অঙ্কুশ। নিজের ডায়েরিটা এগিয়ে নিয়ে আসে লেখার জন্য। আচমকাই পাশের বাড়ির বয়স্ক লোকটা ভয়াবহভাবে ঈশ্বরের নাম নিতে শুরু করে। ও রাম, ও গোবিন্দ, ও কৃষ্ণ, ও রাম, ও গোবিন্দ, ও রাম, ও কৃষ্ণ, ও রাম। আরে ধর, কপালটাই খারাপ আমার, মরতেও পারে না এই বুড়োটা। অল্প কিছু লিখতে লিখতে সিগারেটের ছাই ফেলতে ফেলতে কখন যে সকালের আলো ফুটে উঠেছে অঙ্কুশ তা জানে না। সময় ভোর 4টে। অঙ্কুশ লিখতে লিখতেই চেয়ারে বসে ঘুমিয়ে পড়ে। হ্যাঁ আসছি। কিরে আজ বেরোসনি? না গো, ভোরবেলায় ঘুমিয়েছি তো। শোনো না, একটা কথা ছিল। কথা পরে শুনবো, আগে যা পাশের বাড়ির দাদুটা মারা গেছে, শেষবারের মতো দেখে আয়। কে? যে রাতে ঠাকুরের নাম নিত সেই দাদুটা? হ্যাঁ। সকাল 10টায় ঘুম থেকে উঠে এমন কথা শুনে অঙ্কুশ অবাক হয়ে যায়। সে বুঝতে পারছে তার জীবনটা আস্তে আস্তে নেগেটিভিটির দিকে ঘুরে যাচ্ছে। অঙ্কুশ যায় সে দাদুর বাড়িতে। দাদুর পরিবারের লোকজনদের সাথে কথাও বলে সে। দেখতে যায় দাদুর মৃতদেহটি। আগের রাতে দাদুর হার্ট অ্যাটাক হয়, জানতে পারে অঙ্কুশ। দাদুর দেহটি হয়তো অঙ্কুশের না দেখাই উচিত ছিল। অঙ্কুশ দেখে হার্ট অ্যাটাক হওয়ার জন্য দাদুর চোখ মুখ বেরিয়ে এসছে। মুখ খোলা, চোখ বেরিয়ে এসেছে। বাড়িতে ফিরে আসে অঙ্কুশ।
সে যেন কাটা মুন্ডুর দৃশ্য, দাদুর মুখশ্রী, মৃত্যুর সময় ভয়াবহ কণ্ঠে ঈশ্বরের নাম কিছুই ভুলতে পারছে না। রাত নেমে আসে। আজকে সারাদিন অঙ্কুশ বাড়িতে। রাতের খাওয়া সেরে ঘরে যায় অঙ্কুশ। কিছুক্ষণ মোবাইলের ফেসবুক ফিডটা স্ক্রোল করে। লিখতে বসতে চায় সে। অঙ্কুশ লক্ষ্য করে তার ঘরের জানলার বাইরে একটা কাক অঙ্কুশের ঘরের দিকেই তাকিয়ে ক্রমাগত ডেকেই চলেছে। কাকটিকে তাড়ায় অঙ্কুশ। অঙ্কুশ আবার নিজের জায়গায় এসে বসে। কিছু সময় ধরে গল্প লেখে অঙ্কুশ। আচমকাই সেই দাদুটার ভয়াবহভাবে ঠাকুরের নাম নেওয়ার ধ্বনি সারা ঘর জুড়ে বেজে ওঠে। অঙ্কুশ বুঝতে পারে আওয়াজটা আর কোথার থেকেও নয়, বরং তার ঘরের খাটের তলা থেকে আসছে। আস্তে আস্তে এগোতে থাকে খাটের তলার দিকে। অঙ্কুশ হাঁটু ভেঙে নিচে বসতেই দেখে সেই দাদুটার মৃতদেহ খাটের তলায় উপস্থিত। মুখ খোলা, চোখ ঠিকরে বেরিয়ে এসছে। দেহর চারিদিকে মাছি ঘুরছে। অঙ্কুশ এক ছিটকে নিজের টেবিলের দিকে চলে যায়। আচমকাই সময়ের সাথে সাথে সব কিছু যেন শান্ত হয়ে যায়। সারা রাত দুই চোখের পাতা এক করতে পারেনি অঙ্কুশ। ভোর 4টের সময় সূর্যের আলো আসার পর সে তার টেবিলের সামনে মেঝেতেই ঘুমিয়ে পড়ে। সকালবেলা তার বাবা লক্ষ্য করে অঙ্কুশ বাড়িতে আছে। সে অঙ্কুশের মাকে বলে ওঠে, এই অঙ্কুশ সকালে বেরোচ্ছে না? জানি না কি হয়েছে, কালকেও তো বেরোয়নি। দেখো ওই লেখালেখিটাও হয়তো ওর দ্বারা আর হচ্ছে না। আগে যদি জানতাম না তাহলে ছোটবেলাতেই নুন খাইয়ে ওকে মেরে দিতাম। কত ভালো ব্যাংকের কাজটা দিয়েছিলাম ওকে। আজকে যদি কাজটা করতো 30 থেকে 35,000 টাকা মাইনে হতো। হতভাগ্য কপাল আমাদের। সময় বেলা 11টা। ঘুম থেকে ওঠে অঙ্কুশ। ঘর থেকে বাইরে বেরিয়ে আসে সে। তার মা তাকে জিজ্ঞাসা করে, কিরে তুই বেরোচ্ছিস না কেন? লেখালেখিটাও কি ছেড়ে দিলি? ছাড়ো মা, তোমাদের আমার বিষয় নিয়ে কোনো কিছু শোনার সময় নেই। একটা ফ্রিল্যান্সারের জবের জন্য ইন্টারভিউ দিয়েছি, রেসপন্স চলে এলেই জয়েন হয়ে যাব। চিন্তা করতে হবে না আমার বিষয় নিয়ে তোমাদের। এই বলে অঙ্কুশ বাথরুমে চলে যায়। রাত্রিবেলার বিষয়টা কিছুতেই ভুলতে পারছে না কিন্তু অঙ্কুশ। বাথরুম থেকে ফ্রেশ হয়ে বেরোয় সে। দুপুরের খাওয়ার সেরে ঘরে যায়। বিছানার দিকে তাকাতেই তার মনে একটা ভয় কাজ করতে শুরু করে। আস্তে করে বিছানায় উঠে বসে অঙ্কুশ। মোবাইলে রাইটার্সের ইন্টারভিউ দেখছিল সে। আচমকাই দরজায় যেন বিভৎস রকমভাবে কেউ বাড়ি মারতে শুরু করে। সময় তখন বিকেল 5টা। আওয়াজ ভেসে আসে, কৃষ্ণ 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 হরে হরে। জোরে জোরে চিৎকার করতে শুরু করে অঙ্কুশ, কিন্তু কেউ যেন তার শব্দই শুনতে পারছে না। 15 মিনিট জুড়ে তাণ্ডব হওয়ার পর সব কিছু যেন শান্ত হয়ে যায়। অঙ্কুশের সারা ঘরে স্থান হয় সেই টেবিলের পাশে। সে ঠিক করে সে আর ঘর থেকে বেরোবে না। অঙ্কুশ নিজেকে ভবঘুরে থেকে ঘরবন্দি বানায় শুধুমাত্র ভয়ের জন্য। Whiskers crawl and
inside my brain. A shadow moves, but I see no name. The walls are cold, the air stands still. A creeping fear bends to my will. Footsteps echo in the hollow night. Eyes unseen, but they hold me tight. My pulse is screaming like a drum. I run, but nowhere feels like home. In the dark, I lose my way. Shadows dance where monsters play. I hear the screams, but none are mine. Trapped inside this endless time. Deadly sign. Every breath feels borrowed, not mine. The hunter waits just out of view, but I'm the prey, he's coming through. The clock, it ticks, a wicked song. Each second feels a moment too long. The mirror cracks, my face is gone. The fear is here, it's where I belong. In the dark, I lose my way. Shadows dance where monsters play. I hear the screams, but none are mine. Trapped inside this endless time. Endless time. Endless time. I lose my way. Shadows dance where monsters play. I hear the screams, but none are mine. Trapped inside this endless time. টানা 7 দিন হয়ে গেছে। অঙ্কুশ কিন্তু ঘর থেকে বেরোয়নি। তার বাবা মাও বহুবার ডাক দিয়েছে তাকে, শুধুমাত্র ঘরের ভেতর থেকে সে বলে উঠেছে, আমি ঠিক আছি, খাবার জানলা দিয়ে দিয়ে দেবে আমাকে, আমি নিয়ে নেব। অঙ্কুশের এইরকম অবস্থা দেখে তার মা অঙ্কুশের বাবাকে অঙ্কুশকে সাইকিয়াট্রিস্ট দেখানোর জন্য বললে তার বাবা বলে ওঠে, মরুক গিয়ে, দুষ্ট গোয়ালের থেকে শূন্য গোয়াল অনেক ভালো। অপরদিকে অঙ্কুশের ঘরের ভেতরে চারিদিকে অঙ্কুশের মলমূত্র পড়ে ভয়ে সে এক ফোঁটাও বাইরে বেরোয় না। চোখের নিচে কালশিটে দাগ পড়ে গেছে তার। অঙ্কুশ ভাবতে থাকে এমন ভয় পেয়ে থাকার চেয়ে মৃত্যু অনেক ভালো। সে একটি লেখা লেখে, বোঝনি আমাকে কখনো, বোঝনি আমার সৃষ্টি, বোঝাতে গেছি আমি যখনই তাকিয়েছ আমার দিকে নিয়ে কুদৃষ্টি। বোঝনি কখনো আমার কর্ম, বোঝনি কখনো আমার দাম, মৃত্যু হবে আজ আমার, 4 কাঁধে তুলে মুখে নিও ঈশ্বরের নাম। বেলা গড়িয়ে রাত নেমে আসে। বহুবার অঙ্কুশের মা অঙ্কুশকে ডেকেছে, কিন্তু সে বেরোয়নি। রাতে তার বাবা বাড়ি ফেরায় তার মায়ের থেকে সবটা শুনে দরজা ভাঙতে বাধ্য হয়। দরজা ভেঙে দেখে অঙ্কুশ তার ঘরের পাখায় গলায় দড়ি লাগিয়ে ঝুলে আছে। বলো হরি, বলো হরি, বলো হরি, বলো হরি, বলো হরি, বলো হরি। হ্যাঁ, কে আপনি? কাকিমা নমস্কার, আমি অব্র, অঙ্কুশের বন্ধু। ওকে শুভেচ্ছা জানাতে এসেছি। কেন?
আসলে অঙ্কুশ 24 এপ্রিল একটা গল্প পাবলিশ করেছিল, আই সোয়াম ডিপ ইনটু দ্য মারিয়ানা স্ট্রেঞ্জ বলে। গল্পটি একটি প্রডিউসারের চোখে পড়ে। প্রডিউসার ফিল্মটা বানাবে বলে স্টোরিটা কেনে। কোথায় অঙ্কুশ? বাবা অভ্র, ও তো নেই। কবে আসবে তাহলে ও? ও আর আসবে না। এখনো তো আসেনি, কিন্তু দৃঢ় বিশ্বাস এই গল্পটা দেখবি খুব ভালোভাবে ভাইরাল হবে। Black Invention. নমস্কার বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যম দ্বারা জানাবেন। কোনো ভুল ত্রুটি হলে তা ধরিয়েও দেবেন। দেখা হচ্ছে আবারও শনিবার ঠিক রাত 11টা 11।